নিয়ে নাও রে বাবা, আমি বাসায় গিয়ে এর জন্য মেয়েকে হিসাব দিতে পারবো না। ওই হিসেবের কথা বলে বলে আমার হাফ মেন্টাল করে দেবে। স্বাধীন অবাক হয়ে গেল তানজিদের হঠাৎ এমন আচরণে। পর মুহূর্তে নিজেকে সামলেও নিল অবশ্য, তবে টাকা নিয়ে আর ধস্তাধস্তি করলো না। তানজিদ নিজেকে স্বাভাবিক করে নরম গলায় বলল, কিছু মনে করো না, আসলে আমার মেয়ে অন্যের হকের ব্যাপারে খুবই সতর্ক। ও পরকালে গিয়ে এসবের জন্য হিসাব দিতে রাজি না, বুঝেছো? স্বাধীন ঘোরের মধ্যে থেকেই মাথা ঝাঁকালো। তানজিদ আরো কিছু কথা বলে উঠে পড়ল। কেবিন থেকে বেরোতে যাবে, তখনই কিছু একটা মনে পড়তে ও ফিরে এসে বলল, আর হ্যাঁ, আমার মেয়ের সাথে ডোর ভাঙ্গার বিষয়ে কোনো কথা বলবে না। ও তোমার সামনে দোষ স্বীকার করতে লজ্জা পাচ্ছে, মনে থাকে যেন। নয়তো বাবা এর জন্য তোমার থেকে ওই হিসাব নিতে পিছপা হবে না ও। তানজিদ চলে গেল। স্বাধীন চোখ বড় বড় করে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ করে জোরে হেসে উঠল। হাসতেই থাকলো। হাসতে হাসতে বলল, রূপের আগুনের তাপে ভেঙে গেছে কথাটা বলার রহস্য আজ বুঝলাম। আসলে ঠিকই বলেছেন, যে শুটকির মতো চেহারা, তা দিয়ে এক ঘুষিতে ডোর ভাঙা সম্ভব না। আপনার রূপের আগুনের তাপ সহ্য করতে না পেরে ভেঙে গেছে বেচারা। বলে আরো অনেকক্ষণ ধরে স্বাধীন হাসতে থাকলো। হাসি থামালেও হাসির রেশ এখনো রয়ে গেছে ওর চোখে মুখে। কিছু একটা ভেবেও ভুরু কুঁচকে বলল, আরেকটা কথা, আমার সব রুমাল কি আপনারা বাবা মেয়ে হাইজ্যাক করার পায়তারা করছেন নাকি? একদিন আপনি, আজ আপনার বাবা নিয়ে গেল, ভাবছি আরেকটা কিনে আন্টিকে দিয়ে আসবো, তারপর আরেকদিন গিয়ে আপনার দাদিকে একটা দিব, তাহলেই 16 কলা পূর্ণ হবে আমার। আয়েশা 5 তলা বিল্ডিং এর 4 তলার 325 নম্বর ফ্ল্যাটের সামনে দাঁড়িয়েছে। দুইবার কলিং বেল বাজাতে একটা 10 বছরের ছেলে বাচ্চা ছুটতে ছুটতে এসে দরজা খুলে দিল। আয়েশা বীরের মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, কি অবস্থা, এখনো দুষ্টুমি করো? বীর দাঁত বের করে বলল, এখন এক্সপার্ট হয়ে গেছি, দেখতে চাও? আয়েশা ব্যস্ত হয়ে বলল, এত উপকার করতে হবে না, আমি অবিবাহিত অবস্থায় মরতে চাই না। বীরের মা বর্ষা এসে আয়েশাকে বলল, আরে, ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। বর্ষাকে যতবার দেখে ততবারই আয়েশা মুগ্ধ হয়ে যায়। কেউ দেখে বলবেই না যে উনি এক বাচ্চার মা। আর সবচেয়ে বড় কথা, কার মুখের সাথে যেন হুবহু মিল খুঁজে পায়ও, কিন্তু কে সেটা এখনো জানে না আয়েশা। নিজের মুগ্ধতা কাটিয়ে আয়েশা বর্ষাকে সালাম দিয়ে ভিতরে প্রবেশ করলো। আয়েশা ড্রয়িং রুমের একটা বড় চেয়ার টেবিলের কাছে গিয়ে বসে পড়ল। বীর নিজের রুম থেকে ব্যাগ বই নিয়ে এসে আয়েশার সামনে বসে পড়ল। আয়েশা পড়ানো শুরু করতে চাইলেই বীর আশেপাশে মায়ের অবস্থান আছে কি না লক্ষ্য করে আয়েশার দিকে তাকিয়ে বলল, হেই সুন্দরী, সারাক্ষণ পড়া নিয়ে থাকলে হবে? আজ না আমার প্রথম দিন, আজ একটু আলাপচরিতা করি। আয়েশার চোখ বড় বড় হয়ে গেল। এত ছোট ছেলে, অথচ ওর কথাবার্তার কাছে প্রাপ্তবয়স্করাও যেন ফেল। নিজের হতভম্ব ভাব কাটিয়ে উঠে আয়েশা চোখ পাকিয়ে বলল, বেশি পাকনা হয়েছে তাই না? এক্ষুনি বর্ষা আপুকে বলে তোমার হাড় হাড্ডি ভাঙানোর ব্যবস্থা করে দেবো, দাঁড়াও। বীর ব্যস্ত হয়ে বলতে লাগলো, এই না না, আমি বের করছি তো, তুমি অল্পতেই বেশি বুঝে ফেলো সুন্দরী। এই ছেলে, আমাকে আন্টি বা খালামণি বলে ডাকবে, যেহেতু ম্যাম ডাক আমার পছন্দ না। সুন্দরী কি বারে, সুন্দরীকে কি ডাইনি বলে ডাকবো? সে তো জানি না, কিন্তু আমি আমার ভাইয়ের সাথে প্রতিদিন এক্সারসাইজ করি, আর রাইমা খালামণির থেকে ক্যারাটেও শিখেছি, বুঝলে? তা তোমাকে ডেমো দেখাবো নাকি? বীর ব্যাগ থেকে বই বের করে সম্পূর্ণ মনোযোগী হয়ে বলল, খালামণি, এখানে এই গল্পটা কোন বিষয়ে লেখা হয়েছে? আয়েশা ঠোঁট টিপে হেসে ওকে পড়ানোই মনোযোগ দিল। শুরুতেই বীর যা একটু আগ্রহ দেখিয়েছিল, কিন্তু তারপর থেকে নানাভাবে দুষ্টুমি করতেছে। কোনোভাবেই পড়া ওর মাথায় ঢুকাতে পারছে না আয়েশা। বীরের দুষ্টুমিতে আয়েশার মাথার রগ দপদপ করতেছে। ও সেন্টি মার্কা মুখ বানিয়ে হতাশ শ্বাস ফেলে বীরের দিকে তাকিয়ে আছে। এমন সময় কলিং বেল বেজে উঠতে আচমকা বীর ভদ্র হয়ে গেল। বীরের এহেন পরিবর্তনে আয়েশা ভুরু কুঁচকে বলল, কি ব্যাপার, পৃথিবী কি ঘুরে গেল নাকি? এত ভদ্র হলে কিভাবে? বীর বইয়ের দিকে চোখ রেখে বলতে লাগলো, মামু এসেছে, মামু এসেছে, দুষ্টুমি করো না, মামু এক আছাড় মারবে তোমাকে। সেটা তুমি ভাবো বাছা, আমার মতো ভদ্র মানুষ কোথাও খুঁজে পাবে না।
আয়েশা মনে মনে বেশ খুশি হলো। বীরের মামুর সাথে ভাব জমিয়ে বীরকে আয়ত্তে আনার কৌশল শিখতে হবে, তাহলেই বীরের মুখটা কঙ্কালের মতো গোস্তহীন করা যাবে। কিন্তু বীরের মামুকে দেখে আয়েশার মুখটা যে কঙ্কালের মতো গোস্তহীন হয়ে যাবে তা কি জানতো। আয়েশার হৃৎপিণ্ড ভয়ে জমাট হয়ে গেল, নিঃশ্বাস নিতে ভুলে গেল। বারিশ 3/4 চেয়ে একটু সামান্য একটু বড় প্যান্ট আর টি শার্ট পরে উস্কো খুস্কো চুলে হাই তুলতে তুলতে ড্রয়িং রুমের সোফায় এসে ধপ করে বসে পড়ল। বীরদের দিকে না দেখেই ও হাই তুলতে তুলতে বলল, তোমার পছন্দ সেই মহান ম্যাডাম এসে গেছে? বীর অত্যন্ত ভদ্র গলায় বলল। জি মামু। বারিশ নিজের এলোমেলো চুলগুলোতে হাত বুলিয়ে আবারও হাই তুলে বীরের দিকে তাকালো। সেখানে চোয়াল ঝুলে পড়া, মুখের রসগোল্লার মতো বড় করে রাখা চোখের মালিক আয়েশাকে দেখতেই বারিশের হাই তোলা সম্পূর্ণ না হয়ে অর্ধেক অবস্থাতেই আটকে গেল। মেঝের উপর ভূমিকম্প তুলে বারিশ সাইক্লোনের বেগে ওদের সামনে থেকে উড়ে গেল। পালানোর সময় একবার উষ্টা খেয়েও পড়েছে বটে। আয়েশার হতভম্ব ভাব সর্বোচ্চ শিখরে পৌঁছে গেল। ও বীরকে উদ্দেশ্য করে বলল, বাছা, আমি 5 মিনিটের জন্য একটু বাথরুমে গেলাম, একটু হেসে আসি। এখানে হাসা ঠিক হবে না মনে হচ্ছে, শুধু 5টা মিনিট হেসে ফিরে আসবো, ঠিক আছে? গেলাম আমি, আটকানো যাচ্ছে না। পাক্কা 5 মিনিট বেয়াক্কেল হয়ে বীর টেবিলে বসে থাকলো। নিজের 10 বছরের জীবনে এতটা অবাক ও কখনো হয়েছে বলে মনে পড়ছে না। সবচেয়ে বড় কথা, ওর মামুর মতো ছেলে এভাবে দৌড়াতে পারে সেটা ওর জানা ছিল না। আর না জানতো হাসার জন্য কেউ বাথরুমেও যেতে পারে। সত্যি সত্যি আয়েশা 5 মিনিট পরই চলে এসেছে। ওর মুখটা অত্যধিক লাল হয়ে আছে, হয়তো হাসি আটকানোর চেষ্টা করার কারণে। আয়েশা গলা খাকারি দিয়ে নিজেকে যথাসম্ভব স্বাভাবিক করে বীরকে বলল, আচ্ছা, তাহলে পড়াশোনা শুরু করা যাক। বীর কিছু বলার আগেই বর্ষা ভুরুকুচকে ওদের দিকে আসতে আসতে বলল। বারিশ ওইভাবে ছুটে পালিয়ে গেল কেন? বীর বলে উঠল। মাম্মা, সেটা তো আমার মস্তিষ্কেই ঢুকছে না। আয়েশার আবারও দম ফাটিয়ে হাসি আসতে চাইল, কিন্তু পারদর্শিতার সাথে নিজেকে সামলে নিয়ে বলল, আসলে আপু হয়েছে কি, ইউনিভার্সিটিতে যতটা মুড নিয়ে থাকেন, বাসায় তার এক ছটাকও দর্শন নিল না, তাই হয়তো লজ্জা পেয়েছে। বর্ষা অবাক হয়ে বলল। তুমি বারিশের স্টুডেন্ট? জি আপু। বীর চোখ বড় বড় করে বলল, কি সাংঘাতিক! মামু তোমার স্যার? মামু কি তোমাদের উল্টো লটকিয়ে বাড়ি মারে নাকি আছাড় মারে? আয়েশা হেসে উঠে বলল, না, তবে পড়াই না পারলে ক্লাসের সবার সামনে বিষের ভরা বান ছুড়ে দেয়, যা শরীরে আঘাতের চেয়েও মারাত্মক। ছোট মানুষ বুঝতে না পেরে বলল, বিষে ভরা বান? কটু কথা, অপমান বাছা। সেই সব বাদ, তুমি পড়ায় মনোযোগ না দিলে কিন্তু তোমাকে সপাত সপাত করে মারবো, কে? কোনো ছাড় নেই। এই যা, আমি তো মনে মনে খুশি হয়েছিলাম এটা ভেবে যে তুমি আমাকে বিষে ভরা বান ছুড়বে। আয়েশা ভুরুকুচকে বলল, খুশি হয়েছিলে কেন? কারণ অপমান আমার গায়ে লাগে না, বরং অপমান শুনতেই মজা লাগে। ওরে দুষ্টু, অনেক হয়েছে, এবার পড়ার মনোযোগটাও দেখি বাছা। বর্ষা সামান্য হেসে বলল। ওর প্রতি একটু দয়া দেখাবে না আয়েশা, ঠিক আছে? আয়েশা মাথা কাত করে হ্যাঁ বলল। বর্ষা চলে গেল নিজের সংসার সামলাতে। জাস্ট 1 মিনিট হয়তো বীর পড়ায় মনোযোগ দিয়েছিল, তারপর আবারও দুষ্টুমি শুরু। আয়েশা বুঝে গেল একে এভাবে বাগে আনা সম্ভব না, অন্য কোনো পথ অবলম্বন করতে হবে। একটা পথ অবশ্য ছিল, কিন্তু সেটার কথা ভাবলে চলবে না। বারিশ স্যারের প্রসঙ্গ তোলাই যাবে না। এই 1 ঘন্টায় বীরের জ্বালাতনে আয়েশার শরীর মন বিধ্বস্ত হয়ে গেল। ক্লান্ত পায়ে হেঁটে কাঁধে ভার্সিটির ব্যাকপ্যাকটা তুলেও বর্ষার দিকে বিদায় নিয়ে ফ্ল্যাট থেকে বেরোলো। এই এত সময়ে বারিশ একেবারের জন্যও ওর সম্মুখে আসেনি। লিফটে প্রবেশ করতে যাবে এমন সময় আয়েশার মনে হলো কেউ যেন ওকে দেখছে। চকিতে পিছু ঘুরতে দেখলো বীরদের পাশের ফ্ল্যাট 326 নম্বর ফ্ল্যাটের দরজাটা কেউ সশব্দে লাগিয়ে দিল। আয়েশা ভুরুকুচকে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে লিফটে প্রবেশ করলো। লিফটের দরজা বন্ধ হতেই 326 নম্বর ফ্ল্যাটের দরজা খুলে গেল। বারিশ অপরিবর্তিত পোশাকে
দরজায় হেলান দিয়ে বলল, এই মাথা মোটা মেয়ে, আমার ভাগিনার কাছে শ্রেষ্ঠ টিচার। এটা শোনা আর দেখার আগে ছাদ থেকে ঝাঁপ দিলাম না কেন, বড্ড আফসোস হচ্ছে। আজও তুবার অ্যাপয়েন্টমেন্ট ছিল স্বাধীনের চেম্বারে। আসার পর থেকেই তুবা খেয়াল করছে স্বাধীন বারবার মুখ লুকিয়ে হাসছে। এতে করে তুবার ভুরু কুঁচকে গেল। আবার স্বাধীনকে হাসতে দেখে তুবা কাট গলায় বলল, এই যে মুচুর মুচুর করে হাসছেন কেন? আমাকে কি আপনার অতি আপনজন বলে মনে হচ্ছে? তাহলে বলে রাখছি, আমি কিন্তু জন্মের পর থেকে একবারও চশমা পরিনি। স্বাধীন মুখভঙ্গি অত্যন্ত স্বাভাবিক করে বলল, আপনাকে আমার আপনজন হতে হলে চশমা পড়তে হবে না, এমনি হতে। নিজের কথার মানে বুঝতে পারতে স্বাধীন থতমত খেয়ে চুপ হয়ে গেল। তুবাকেও অস্বস্তি ঘিরে ফেলল। রুমের মধ্যে পিনপতন নীরবতা ছেয়ে গেল। কয়েক মুহূর্ত পর স্বাধীন গলা খাকারি দিয়ে বলল, ভুলভাল ভাববে না খবরদার। সাইক্রিয়াটিস্ট আর তার পেশেন্টের মধ্যে আপনা আপনি একটা আত্মিক সম্পর্ক গড়ে ওঠে। আমি সেটার কথাই বলছি। আপনারা মেয়েরা শুধু শুধু বেলাইনে চলে যাচ্ছেন। তুবা লজ্জা কাটিয়ে উঠল। মনের মধ্যে হঠাৎ একটা সূক্ষ্ম ব্যথা অনুভূত হলো। তবুও নিজের ফর্মে ফিরে এসে বলল, তাহলে শুরুতেই বলে দিতে পারতেন। কয়েক মিনিট নীরবতা পালন করার কি দরকার ছিল? স্বাধীন তৎক্ষণাৎ উত্তর দিতে পারল না। তবে পরমুহূর্তে বলে উঠল, আসলে আপনার মতো ঝগড়ুটে মেয়েকে অবাক হলে কিংবা লজ্জা পেলে কিংবা চুপচাপ থাকলে কেমন লাগে সেটাই পরখ করছিলাম। তুবা ঠোঁটের কাছে কিছু কথার বুলি নিয়ে আসার আগেই স্বাধীন ব্যস্ত হয়ে বলল, আমি আপনার দিকে তাকিয়ে থাকি এটা যেন ভাববে না, ঠিক আছে? এটাও আমার কাজের মধ্যে পড়ে। তুবা কিছু বলল না। আবারও কোথাও জানি একটু খারাপ লাগা কাজ করলো। এরপর কয়েক মিনিট শুধু প্রফেশনাল কথাবার্তা চলল ওদের মাঝে। তুবা যাওয়ার জন্য উঠে দাঁড়াতেই স্বাধীন বলে উঠল, ও হ্যাঁ, নিজের রূপের আগুনের তাপ একটু সহনশীল পর্যায়ে রাখবেন। আমি বারবার কাচের ডোর পরিবর্তন করতে পারবো না। আমার এত বেশি পয়সা নেই। বউ বাচ্চা হওয়ার আগেই ফতুর হয়ে যেতে চাই না। শেষের কথাটা শুনে তুবার কেন জানি লজ্জা লাগলো। স্বাধীনের বউয়ের স্থলে হয়তো আনমনে নিজেকে বসিয়ে ফেলেছে ও। ক্ষণকাল বাদে নিজের লজ্জা কাটিয়ে তুবা বলে উঠল, বাবা কি বলেনি এই টপিক আমার সামনে তুললে আমি পরকালে গিয়ে হিসাব নেব? উফস, ভুল হয়ে গেছে। দোহাই লাগে, হিসাব চাইবেন না। আমার বাবা মায়ের একমাত্র সন্তান আমি। তুবা কিছু না বলে দ্রুত ওখান থেকে চলে গেল। ওর আজ হঠাৎ এত লজ্জা লাগছে কেন? মুখে মুচকে হাসি ছড়িয়ে রেখে ও রিসিপশনে এসে গেল। হঠাৎ সামনে কিছু দেখতেই ওর ভুরু কুঁচকে গেল। একটা সুন্দরী চশমা পরা মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে। তুবার মেজাজ খারাপ হয়ে গেল। লম্বা লম্বা পা ফেলে মেয়েটার দিকে এগিয়ে গিয়ে দাঁত কিড়মিড় করে বলল, এই মেয়ে, চশমা পরেছেন কেন? মেয়েটা হঠাৎ এমন প্রশ্নে হক চকিয়ে গেল, কিন্তু তুবার গম্ভীর মুখশ্রীর দিকে তাকিয়ে উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল। নিজেও সমান ঠাট বজায় রেখে বলল, কানে শুনি না তো, তাই চশমা পরেছি। তুবা মেয়েটার জবাবে থতমত খেয়ে গেল, কিন্তু দমে গেল না। কণ্ঠে তেজ রেখে বলল, কমেডি? ঠিক আছে, ডোন্ট কেয়ার। তা আপনার কোনো বাচ্চা কাচ্চা আছে? বিয়ে না করলে কি বাচ্চা কাচ্চা বাজার থেকে কিনে আনবো? তুবা মনে মনে বলে উঠল, এ তো সাংঘাতিক চালু মেয়ে। না না, পরকালে গিয়ে এর থেকে হিসাব নিতেই হবে। তার আগে দুনিয়া একটু সামনে। তুবা গলা খাকরি দিয়ে বলে উঠল, কোনো সেটিং ফেটিং আছে? মেয়েটা বুকে দুহাত গুজে বলল, সে তো আছেই, পরের মাসেই বিয়ে। তবে একটা কথা না বলে পারছি না, আমার হবু স্বামী বডি বিল্ডার, বুঝলেন? ভাবছি আপনার কথা তাকে বলবো যেন দ্বিতীয়বার কাউকে এভাবে ইনভেস্টিগেট করার সাহস না দেখান। তুবা ভয়ে ঢোক গিলল। হঠাৎ নিজের কঠিন করে রাখা মুখটা হাসি হাসি করে জোরে জোরে হাসতে হাসতে বলল, আরে আরে, আপনি জিতে গেছেন। মেয়েটা ভুরু কুঁচকে বলল, মানে? আমি একটা প্রতিষ্ঠান থেকে এসেছি। আমার কাজ ছিল র্যান্ডম কোনো মেয়ের সাথে কর্কশ গলায় কিছু বেহুদা প্রশ্ন করা। সেই মেয়ে যদি আত্মবিশ্বাসের সাথে উত্তর দিতে পারে তাহলে সেই হবে বিজয়ী। আপনি সেটা জিতে গেছেন। মেয়েটার মুখের রাগ মিলিয়ে গেল, খুশিতে আটখানা হয়ে গেল। উচ্ছ্বসিত হয়ে বলতে লাগলো, সত্যি? উফস, আমি জিতে গেছি, ইয়াহু! বাই দ্য ওয়ে, আমার প্রাইজ কোথায়? তুবা এবার ফ্যাসাদে পড়ে গেল। জোরপূর্বক হাসতে হাসতেই বলল, গিফট? ও হ্যাঁ, গিফট আছে তো।
তুবা মুখ ফিরিয়ে ফিরিয়ে করে বলতে লাগলো, কি মুসিবত! গিফট কোথায় পাই? গিফট না দিলেও তো আমার রক্ষে থাকবে না। হঠাৎ নিজের ব্যাকপ্যাকে একটা চকলেটের প্যাকেট দেখে তুবার মুখে খানিকটা হাসি ফুটল, আবার খারাপও লাগলো। এটা নতুন প্রোডাক্ট এসেছে, আয়েশার সাথে খাবে বলে কিনেছিল, কিন্তু কি আর করার, বুকে পাথর চেপে রেখে দিয়ে দিল ওই চশমাওয়ালি ভয়ানক মহিলাকে। আয়েশা ক্লান্ত শরীরে ড্রয়িং রুমে বসে আছে, কিছুক্ষণ আগেই ফিরেছে ও। সাভাস বাদাম খেতে খেতে ওর পাশে এসে বলল, বাচ্চাটার অন্ধকারে দিকে এগিয়ে যাওয়ার সূচনা তাহলে করে আসলে? আয়েশা কটমট দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না ক্লান্তির কারণে। কিন্তু সাভাস থামলো না, পুনরায় বলতে লাগলো, আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি, তোর মতো অপদার্থকে কেউ কিভাবে পড়ানোর জন্য বলতে পারে? দেশটার দেশ নেই রে, বিদেশ হয়ে আছে। কেন, তোর হিংসে হচ্ছে? সাভাস মনে হচ্ছে কোনো জোকস শুনলো, এমন একটা ভাব করে বলল, হিংসা? আর তোকে? আমার এতটা অধপতন হয়নি রে বাল। আয়েশা রেগে গিয়ে সাভাসকে মারতে ধরলে সাভাস বসা থেকে উঠে পড়ল। এমন সময় শেহনা চিপস খেতে খেতে ওদের দিকে আসতে আসতে বলল, আসার সাথেই শুরু হয়ে গেল। দু ভাই বোনের কাছাকাছি যেতেই আচমকা শেহনাজ স্লিপ কেটে চিৎপটাং হয়ে পড়ে গেল। তবে এবারে কিছুটা ভিন্নতা এসেছে। পড়ার সময় শেহনাজ দুই হাত দিয়ে নিজের দুই ভাই বোনকেও নিজের সাথে পড়তে বাধ্য করেছে। তিনজনই মেঝেতে ধড়াম করে পড়ে ব্যথায় আর্তনাদ করতেছে। তুষার সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, কি সুন্দর দৃশ্য! সত্যি তো, একা কেন পড়তে যাবে? সবাইকে নিয়েই পড়া উচিত। সাভাস এক হাত দিয়ে তুষারকে টেনে নিয়ে বলল, তাহলে তুই দাঁড়িয়ে আছিস কেন? নে, তুই আমাদের সাথে গড়গড়ি খা। ঠিক 8টার দিকে আয়েশা 325 নম্বর ফ্ল্যাটের সামনে গিয়ে দাঁড়ালো। আজকেও বীর এসে দরজা খুলে দিল। পূর্বের ন্যায় বীর বই খাতা নিয়ে টেবিলের সামনে গিয়ে বসে পড়ল। আয়েশা বীরের দিকে তাকিয়ে হঠাৎ হেসে উঠল। এতে করে বীর খানিকটা হক চকিয়ে গেল। আয়েশা ভুরু নাচিয়ে বলল, কাল তুমি দুষ্টুমি করেছো, আজ আমি দুষ্টুমি করব, দেখি দুষ্টুমিতে কে বেশি পারদর্শী। বীর বোকা বোকা চোখে আয়েশার দিকে তাকিয়ে থাকলো। আয়েশা নিজের ব্যাকপ্যাক থেকে কয়েকটা চিপসের প্যাকেট বের করলো। তা দেখতেই বীর সেগুলো নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়লো, কিন্তু আয়েশা সেটা নিজের পিছনে লুকিয়ে ফেলে বলল, এভাবে তো পাওয়া যাবে না বাছা, আমাকে একটা করে লেসন কমপ্লিট করে দেবে আর একটা করে চিপস নেবে। বীর চট করে উল্টে বলল, সুন্দরী, তুমি এমন করতে পারো না। আমি পারি বাছা, আমার বাড়িতে একটা ভাই আছে, ওর সাথে থাকতে থাকতে আমিও টুকটাক পাটপাড়ি শিখে গেছি। নাও এবার শুরু করে দেখি বাছা। বীর প্রথমবারের মতো খুবই ডেডিকেশনের সাথে পড়তে লাগলো আর বারবার আর চোখে চিপসের প্যাকেটের দিকে তাকাতে লাগলো। তা দেখে আয়েশা বিজয়ীর হাসি থামলো। ও কাল বর্ষার থেকে বিরহের সবচেয়ে পছন্দের খাবার কি তা জেনে নিয়েছিল। এই ব্র্যান্ডের চিপস বলতে বীর পাগল আর সেটারই ফায়দা তুলল। বর্ষার ড্রয়িং রুমে এসে ছেলেকে পড়তে দেখে অবাক হয়ে বলল, এই কেমন দৃশ্য দেখছি আমি, এটা কি আদৌ সত্য? বীর পড়াশোনা করছে? মাম্মা চুপ করো, ডিস্টার্ব করবে না একদম। বর্ষা চুপ করলো। ধীর কিছু ম্যাথ সলভ করতেছে। বর্ষা আয়েশার জন্য কিছু একটা স্ন্যাক্স নিয়ে এসেছিল। স্ন্যাক্সগুলো টেবিলে রেখে বর্ষা আয়েশার পাশের চেয়ারে বসে বলতে লাগলো, বীর সব থেকে বেশি ভয় বারিশকেই করে, তবুও বারিশ ওকে এতটাও মনোযোগ সহিত পড়াতে কখনো সক্ষম হয়নি। বীর সেটা হতে দেয়নি। ওর অসাধ্য সাধন তুমি কিভাবে করলো আয়েশা? ছোটখাটো ট্রিক্স অবলম্বন করেছি আর কি। বর্ষা সামান্য হাসলো। বীর হঠাৎ মাথা তুলে বলল, মাম্মা, নানিমণি তোমাকে ডেকেছিল তখন। বর্ষা বর্ষা থেকে উঠে বলল, যাচ্ছি। বর্ষা যেতে ধরলেই আয়েশা ভুরুকুচকে বলল, আপনারা এই ফ্ল্যাটে থাকেন না? থাকি, কিন্তু পাশের ফ্ল্যাট মানে 326 নম্বর ফ্ল্যাটে বারিশ আর আম্মু থাকে। ওই ফ্ল্যাটে আমি আর আমার স্বামী থাকি। বীর কপট রাগ দেখিয়ে বলল, তুমি আর বাবা মানে? আমি কোথায় গেলাম? ওর কথা শুনে আয়েশার বর্ষা হেসে উঠল। বর্ষার হয়ে আয়েশা বলে উঠল, তুমি এখন এই আয়েশা হাসানের সামনে বসে আছো, ঠিক আছে?
বর্ষা ইতিমধ্যে চলে গেছে, তাই বীর বলে উঠল, হ্যাঁ সুন্দরী। আয়েশা চোখ সরু করে ওর দিকে তাকাতেই বীর পুনরায় ম্যাথ সলভ করতে লাগলো। বর্ষা যাওয়ার কিছুক্ষণ পরেই বারিশ চলে আসলো। আয়েশা এক পলক তাকিয়ে দেখলো আজও ভদ্র বেশে এসেছে। টি শার্ট আর ট্রাউজার পরে চুলগুলো ভালোভাবে সেট করেই এসেছে। ওকে দেখতেই আয়েশার গতকালের কথা মনে পড়ে গেল। ফলশ্রুতিতে প্রচণ্ড হাসি পেল, কিন্তু জোরে জোরে শ্বাস নিয়ে আয়েশা সেটা আটকে নিল। বারিশ সোফায় বসে একটা ম্যাগাজিন পড়তে লাগলো। আয়েশা আর তাকায়নি বারিশের দিকে। ওর একদম পছন্দ না এই গোমড়া মুখের স্যারকে। কথা অনুযায়ী বীরকে আপাতত 3টে চিপস দেয়া কমপ্লিট হয়ে গেছে। আজ শুধু আর একটা চিপস দেয়া বাকি আছে বীরের। বারিশ ম্যাগাজিনটা পাশে রেখে বীরের পাশের চেয়ারে গিয়ে বসে ওর পড়াশোনার অবস্থা দেখতে লাগলো। এতে করে পড়াশোনার সমস্ত অস্বস্তি আর সাথে লজ্জা লাগতে লাগলো, কারণ নিজের পড়াশোনায় যে কমপ্লিট করতে পারে না সে এসেছে অন্যকে পড়াতে। স্যার গতকাল বাদে বারিশ আয়েশার দিকে তাকিয়ে বলল, আই থিঙ্ক এতটা ডেডিকেশন যদি নিজের পড়ায় দিতে তাহলে ক্লাসের শেষে সারি স্টুডেন্ট হতে না তুমি। নিজের নতুন ছাত্রের সামনে নিজের এমন অপমান শুনে লজ্জা লাগলো আয়েশার। মাথা নিচু করে মুখ ভেঙচি কেটে বিড়বিড় করে বলতে লাগলো, কে চায় পড়তে? আমি তো ভাই বিয়ে করে স্বামীর সেবা করার পক্ষপাতী। বারিশ ভুরুকুচকে বলল, কি বললে? আয়েশা জোরপূর্বক 32 পাটি দাঁত বের করে বলল, নাথিং স্যার, আমার এত প্রশংসা করার জন্য ধন্যবাদ। শেষের দিক থেকে গণনা করলে কিন্তু আমি টপেই আছি। এটাও যার তার কর্ম নয়, বুঝলেন? আমি তো এটা ভেবেই চরম আনন্দিত। বারিশ আহাম্মক হয়ে গেল। যার লজ্জা নেই তাকে লজ্জা দেওয়া অসম্ভব ব্যাপার বটে। বীরের পড়া কমপ্লিট হতে আয়েশা ওর হাতে আরেকটা চিপসের প্যাকেট দিয়ে বলল, নাও তোমার শেষ পারিশ্রমিক। বলে ও ব্যাকপ্যাক কাঁধে চাপিয়ে সদর দরজার দিকে যেতে যেতে বলল, ফি আমানিল্লা বাছা, ফি আমানিল্লা স্যার। বীর দাঁত কেলিয়ে হাত নাড়তে নাড়তে বলল, ফি আমানিল্লাহ সুন্দরী। আয়েশা চোখ পাকিয়ে বীরের দিকে তাকিয়ে ইশারায় ওকে হুমকি দিয়ে চলে গেল। আয়েশা চলে যেতেই বারিশ কটকট গলায় বীরকে বলল, মামু, তোমার কিছু সীমা নির্ধারণ করে দিতে হবে। আমি যা বলছি সেসব বিনা বাক্যে মেনে চলবে, নয়তো মেরে পাছা লাল করে দেব তোমার। আয়েশার সমস্ত সময় চলছে প্রথম 1 মাস ও বীরকে প্রতিদিনই পড়াবে, তারপর সপ্তাহে 3 দিন করে। এখনো পর্যন্ত প্রতিদিন কেটে গেছে, তাতেই আয়েশার সমস্ত নাস্তানাবুদ। সবচেয়ে বড় বেশি খারাপ লাগার বিষয় হচ্ছে বারিশের দেখা পাওয়া। এটা বাদ দিলে রক্তিমগুলো ভালোই লাগে আল্লাহর। প্রথম ক্লাস শেষে তুবা আর জায়গা ভার্সিটিতে বসে আছে। তুবা সেই তখন থেকে এক দৃষ্টিতে আদর্শের দিকে তাকিয়ে কিছু কল্পনা জল্পনা করছে। ওর অবস্থা দেখে আয়েশা বিরক্তিতে চক্রান্ত উচ্চারণ করে বলল, তুই কি সেরাফের মতো গলা উঁচু করতে চাইছিস? এভাবে আকাশের দিকে তাকিয়ে আছিস কেন? তুবা আকাশ থেকে দৃষ্টি সরিয়ে আয়েশার দিকে অপলকভাবে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তা দেখে আয়েশা হতভম্ব মুখ করে কুঁচকে বলল, ছি, এভাবে তাকিয়ে আছিস কেন? এই কোনোভাবে তুই আমার প্রেমে পড়িস নি তো? তাহলে আগেই বলে রাখছি, আমার মনের মধ্যে থাকা তো দুলাভাই সতীন পছন্দ করে না। তুবা ওর কথায় কর্ণপাত না করে হঠাৎ বলে উঠল, আচ্ছা, আমি যদি একটা আধ পাগলকে বিয়ে করতে চাই তাহলে তোরা সবাইকে অনুমতি দিবি আমাকে? আয়েশা হতভম্ব হয়ে বলল, কি? তুবা দুহাত নাড়িয়ে ব্যস্ত হয়ে বলতে লাগলো, আরে আপু, উত্তেজিত হোস না, পুরো পাগল না, আবার জাস্ট অল্প একটু মাথার 2-1টা তার হয়তো উলটপালট হয়েছে, এর চেয়ে বেশি কিছু না। তবে ওভারঅল ছেলে মাশাআল্লাহ অনেক ভালো। কি রে, দিবি অনুমতি? প্র্যাঙ্ক করছিস? প্র্যাঙ্ক কেন করব? আজব, আমি সিরিয়াস কথা বলতে গেলে সবাই সেটা প্র্যাঙ্ক, আর কোনো প্র্যাঙ্ক করতে গেলে সবাই সেটা সিরিয়াস ভেবে নেয়। কেন? ফাঁটা কপাল রে আমার। আয়েশা দুজনে ঝাঁকিয়ে চোখ বড় বড় করে বলল, তার মানে তুই সিরিয়াস? তুবা চম্পতি কুঁচকে দাঁতে দাঁত চেপে বলল, না, প্র্যাঙ্ক। প্র্যাঙ্ক? সত্যি প্র্যাঙ্ক?
তুবা বিরক্তিতে চকারান্ত উচ্চারণ করে বলল, না রে ভাই, সত্যি বলছি, সত্যি। আয়েশা খেকিয়ে উঠে বলল, শালা কি প্র্যাঙ্ক? সত্যি প্র্যাঙ্ক? সত্যি কি শুরু করেছিস বলতো? তুবা কপাল চাপড়ে বলল, আমার ফিলিংস কেউ বোঝে না। ছ্যা, পরকালে গিয়ে হিসাব নিতেই হবে। আমার এই সেক্রেটারিস্টকেই মনে ধরেছে। এটা কিভাবে বললে বুঝবি তুই? আয়েশা তড়াক করে বর্ষা থেকে উঠে বুকে হাত দিয়ে বলল, ও মাই আল্লাহ, দিস ইজ ক্রেজি। আসলেই ক্রেজি, কারণ ক্রেজির সাথে ক্রেজির ডাক্তারের বিয়ে দেখতে যাচ্ছি আমি। এমন ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছি আমি। আহা! আয়েশা বেশ খানিকটা গলা উড়ানি কথাগুলো বলল, ফলে ক্যাম্পাসের অন্যান্য স্টুডেন্টরা ওদের দিকে অবাক হয়ে তাকালো। তা দেখে তুবা চটজলদি আয়েশাকে টেনে নিয়ে বসিয়ে বলল, আপু, কি করছিস? সবাই দেখছে। আমার কথা রাখ মেয়ে, তুই কি করেছিস সেটা আগে বল। আমি আবার কি করব? যা করার তোরা করবি। বিয়ে দিয়ে দে আমাকে ওই সাইকিয়াট্রিস্টের সাথে, নয়তো দেখা যাবে কোথা থেকে কোন চশমাওয়ালিকে ধরে এনে বিয়ে করে ফেলেছে। আয়েশা স্বাধীনের সব অদ্ভুত বিষয়গুলো আগেই জেনেছে তুবার থেকে, তাই ও জোরে জোরে হাসতে লাগলো। হাসি থামিয়ে বলল, আচ্ছা আচ্ছা, দ্রুত রাইসা খালামণি আর তানজিদ মামুর সাথে কথা বলতে হবে। সাবাস হঠাৎ ওদের দুজনের মাঝখানে মুখ নিয়ে এসে বলল, আমি কিন্তু বিয়েতে সাক্ষী হব, আগে বলে দিলাম। আচমকা সাবাসের আগমনে আয়েশার তুবা ভয়ে চিৎকার করে উঠল। সাবাস ঘাসের ওপর হাঁটু মেরে বসে স্বাভাবিক মুখভঙ্গিতে ওদের দুজনের দিকে তাকিয়েছে, যেন ও কিছু করেইনি। আয়েশার তুবা বুকে থুতু দিয়ে নিজেদের ভয় কাটালো। আয়েশা সাবাসের গালে চিমটি দিয়ে বলল, এই, তুই কি ঘাসের মধ্যে লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিলি? সব সময় দেখি আমাদের আড্ডার মধ্যে তুই উড়ে এসে জুড়ে বসিস। পাশের বাড়ির কুটনি মহিলার মতো আমাদের সব কথা কান পেতে শোনা তোর অভ্যেস হয়ে গেছে না? তোর কি আর কোনো কাজ নেই? তুষারের মতো হতে পারছিস না? বাই দ্য ওয়ে, তুষার কোথায়? সাবাস গালে হাত বোলাতে বোলাতে বলল, দেখ গিয়ে লাইব্রেরির কোনায় কোনায় বইয়ের সাথে প্রেমলীলা করছে। নবদম্পতিও মনে হয় একে অপরের সাথে এতটা চিপকে থাকে না যতটা তুষার বইয়ের সাথে চিপকে থাকে। ওর বউয়ের সবচেয়ে বড় শত্রু আমি সতীন হবে এই বইগুলো। কলেজ থেকে বেরিয়ে নীর আর শেহনাজ গাড়িতে উঠে বসলো। নীরের বাড়ি থেকে আসা গাড়িকে শেহনাজ ফেরত পাঠিয়ে দিয়েছে, কারণ আজকেও দুজনে ঘোরার পরিকল্পনা করেছে। সেই অনুযায়ী প্রথমে নীর আর শেহনাজ পার্কে চলে গেল। সেখানে হাওয়াই মিঠাই খেতে খেতে ওরা আশেপাশে ঘুরতে লাগলো। নীর আর শেহনাজ পিঠাপিঠি, 3 মাসের ছোট বড়, তাই ওদের সম্পর্কটাও মজবুত। হাঁটতে হাঁটতে আচমকা শেহনাজ মুখ থুবড়ে পড়ে গেল। সামনের দিকে তাকিয়ে থাকার কারণে নীর আগের মতোই সামনে এগিয়ে যাচ্ছে। হঠাৎ বলতে লাগলো, চল শেহনাজ, আরো কিছু হাওয়াই মিঠাই কিনে। শেহনাজের থেকে কোনো জবাব না পেয়ে নীর ভুরু কুঁচকে সাইড ফিরে বলতে লাগলো, কিরে, কথা বলছিস? পাশে কেউ নেই দেখে নীর অবাক হয়ে চারিদিকে তাকাতে লাগলো। পিছনে তাকাতেই ও আহাম্মক হয়ে গেল। শেহনাজ ঘাসের উপর উল্টে পড়ে ওর দিকে ক্যাবলার মতো তাকিয়েছে। নীর নিজের হতভম্ব ভাব কাটিয়ে দ্রুত ওর দিকে ছুটে গিয়ে ওকে ধরে ধরে তুলল। শেহনাজ ওঠার পাশাপাশি আশেপাশে তাকাতে লাগলো। কেউ দেখেনি খেয়াল হতেই ও স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, যাক বাবা, কেউ দেখেনি। নীর দীর্ঘশ্বাস ফেলে বলল, তোকে কিছু বলার নেই আমার। শেহনাজ 32 পাটি দাঁত বের করে হাসতে লাগলো। নীর ভুরু কুঁচকে বলল, দাঁতের মতো শরীরের হাড়গুলো শক্তিশালী করলে হতো না সেজু? শেহনাজ নীরের কাঁধে হাত রেখে বলল, বাদ দে তো, আমার এই পাহাড়ে যাওয়ার ব্যামো তোর দুলাভাই ছাড়া কেউ আটকাতে পারবে না। নীর সামান্য হেসে উঠল। সব বাচ্চা কাচ্চার মধ্যে নীর আর তুষার সবচেয়ে শান্ত প্রকৃতির। অতিরিক্ত কথা কখনো বলে না ওরা, আর না কখনো গলা উঁচু করে কারোর সাথে কথা বলে। হাঁটতে হাঁটতে শেহনাজ অন্যমনস্ক হয়ে যাওয়ায় মিঠাইয়ে কামড় দিতে গিয়ে অবাক হয়ে গেল। আহাম্মক হয়ে হাতের দিকে তাকিয়ে থেকে বলল, আরে, আমার হাওয়াই মিঠাই কোথায় গেল? দোকানদার আঙ্কেল আমাকে ঠকালো। নিলাম বেলুনের মতো ফোলা, আর এখন হয়ে গেল পাতলুর মতো কাঠি। কি বাটপার! নীর হেসে হেসে বলল, গাধা, হাওয়াই মিঠাই হাওয়া হয়ে গেছে, না খেয়ে ধরে রাখলে তো হারিয়ে যাবে, তাই না? শেহনাজ মাথা চুলকে বলল,
ও নীর কিছু একটা ভেবে বলল, আচ্ছা শেহনাজ, তুষার ভাইয়া যে সব সময় বই পড়ে, তো তোদের লাইব্রেরির সব বই পড়া ভাইয়ার মেবি শেষ হয়ে গেছে, তাই না? শেহনাজের মনের ভিতর যে ভালো লাগা ছিল সেসব এক নিমিষেই উধাও হয়ে গেল নীরের প্রশ্নে। নীরের তুষার ভাইকে নিয়ে আগ্রহ দেখানো আর তুষার ভাইয়ের নীরকে নিয়ে আগ্রহ বেশ পোড়াচ্ছে শেহনাজের ছোট্ট মনটাকে। শেহনাজকে ভাবুক হতে দেখে নীর ওকে ঝাঁকিয়ে বলল, সেজু, আয় সেজু, কোথায় হারিয়ে গেলি? শেহনাজ ভাবনা থেকে বেরিয়ে বলল, কিছু না। নীর ভুরু কুঁচকে শেহনাজের দিকে তাকিয়ে থেকে হাতের একটা প্যাকেট পাশে রাখা ডাস্টবিনে ফেলে দিল। কিন্তু একই সময়ে অন্য একটা ছেলে ডাস্টবিনে ময়লা ফেলতে আসায় নীরের প্যাকেটটা ছেলেটার হাতে পড়ে গেল। নীর তৎক্ষণাৎ বলে উঠল, আফওয়ান ভাইয়া। ছেলেটা এক পলক নীরকে আপাদমস্তক দেখে নিয়ে বলল, হোয়াট সরি, তোমার মাপ ধুয়ে কি আমি পানি খাবো? চোখে দেখো না নাকি ইচ্ছা করে এমন করেছো যাতে আমার সাথে কথা বলার সুযোগ পেয়ে যাও? কোনটা? নীর কোনো তর্কে গেল না, কারণ এটা ওর স্বভাবের মধ্যে পড়েই না। উল্টো ঘুরে যেতে ধরলে ছেলেটা ওর পথ আগলে বলল, ধরা পড়ে যাওয়া এখন পালিয়ে যাচ্ছ? তোমরা টিন এজ মেয়েরা বড়ই চতুর। সুন্দর ছেলে দেখলে গায়ে বড় কথা বলতে চাও। শেহনাজ টিটকারি মেরে বলল, সে তো দেখতেই পাচ্ছি কে গায়ে পড়ে কথা বলতেছে। কার মেয়েদের দেখলে কথা বলার কুড়কুড়ি উঠে যায়। ছেলেটা চোখ পাকিয়ে শেহনাজের দিকে তাকালো। ওকেও আপাদমস্তক কিছু পল দেখে নিয়ে বলল, আসলে তোমাদের কোনো দোষ নেই, আমি একটু বেশি সুদর্শন তো, তাই লোভ সামলাতে পারোনি। কোনো ব্যাপার না, আমি তোমাদের ইচ্ছে পূরণ করব। চলো কোথাও ঘুরতে যাই। নীর আর শেহনাজ সমস্যারে বলে উঠল, নো থ্যাঙ্কস, ফাইন। বলে ওরা যেতে ধরলে ছেলেটা আবার ওদের পথ আটকে দিয়ে বলল, ভার্সিটির ক্রাশ বয় টপার বয়কে রিজেক্ট করছো? বলি তোমাদের কি লজ্জা লাগলো না? আরো আজে বাজে কথা বলে ছেলেটা ওদের বিরক্ত করতে লাগলো। আশেপাশে কেউ নেই যে তাদের থেকে সাহায্য নেবে। নীর আর শেহনাজ এখনো ছোট মানুষ, এসব বাজে ছেলেদের সাথে ওরা কোনো তর্কে যায় না তাই। কিন্তু আজ এই ছেলে ইচ্ছে করে ঝামেলা সৃষ্টি করতে চাচ্ছে। দুজনেই ক্যারাটে শিখেছে রাইমার কাছে, কিন্তু প্রয়োগ করার মতো অভিজ্ঞতা এখনো অর্জন করেনি ওরা। এসব ভাবতে ভাবতে হঠাৎ কোথা থেকে তুবা এসে ছেলেটার পিঠে সজোরে একটা লাথি দিয়ে বলতে লাগলো, কি রে মানিকলাল, এখানে রিফ্রেজিং করা শুরু করেছিস? ছেলেটা তাল সামলাতে না পেরে মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল। নিজেকে সামলে নিয়ে ও উঠে দাঁড়িয়ে রাগান্বিত হয়ে তুবার দিকে তাকাতেই চুপসে গেল। তুবা ভুরু নাচিয়ে বলল, তোর সাহসটা কম না আমার বোনদের বিরক্ত করিস? ভার্সিটিতে ব্যারিস্টারের হাতে তোর পেছনে যে সপাত সপাত বাড়ি খাওয়ালাম তাও শিখা হয়নি তোর? কাল ভার্সিটিতে আয়, শুধু আবার ব্যারিস্টারের কাছে নালিশ দেব। মানিক হাত জোড় করে বলল, এই এমন করিস না বোন আমার, বাড়ির স্যার মেরে ফেলবে আমাকে। আমি জানতাম না এরা তোর বোন। ও তার মানে অন্যের বোন হলে করতি? মানিক বিস্ফোরিত চোখে বলল, সেটা কখন বললাম? তলে তলে তো সেটাই বললি। আমার কথা ডাবল মিনিং বের করলে কিন্তু আমি ভার্সিটির ছাদ থেকে ঝাঁপ দিয়ে দেব বললাম। দুবার ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আচ্ছা যা ঝাঁপ দে, তবে হ্যাঁ সন্ধ্যের আগে আগে দিস, তাহলে ডুবন্ত সূর্যের সাথে তোর একটা ঝাপন্ত পিক তুলে আমি বেস্ট ফটোগ্রাফার হয়ে যাব। মানিক হতাশ স্বরে বলল, এত নিষ্ঠুর হতে নেই, দিন দিন দুনিয়া থেকে অনেক কিছু উঠে যাচ্ছে, তুই দয়া করে মানবতাকে উঠিয়ে দিস না। নীর আর শেহনাজ তখন থেকে চোখ বড় বড় করে ওদের দিকে তাকিয়ে আছে। শেষের কথাগুলো শুনে ওরা হাসতে লাগলো। শেহনাজ হাসতে হাসতে বলল, আপু হে নাকি আমাদের ভার্সিটির ক্রাশ বয় আর টপার। তুবা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, এসব বলেছে? ছ্যা, এই মানিকলাল রিজেকশনে সেঞ্চুরি করেছে। আমাদের ক্লাস আর সিনিয়র আপর মিলিয়ে মোট 100 মেয়েকে প্রপোজ করেছে, তার 50 জনের কাছে রিজেকশনের পাশাপাশি থাপ্পড়ে খেয়েছে, তাই না রে? মানিক থতমত মুখে মাথা নিচু করলো। তুবা পুনরায় বলতে লাগলো, হ্যাঁ টপার বলা যায়, তবে পেছনের দিক দিয়ে ও ফার্স্ট পজিশনে আছে। সাবজেক্টের দিক দিয়ে সবচেয়ে ভালো পজিশনে আছে বারিস্টারের সাবজেক্টে, অবশ্যই সেটা পেছনের দিক থেকে। এ তো আমাদের আয়েশা আপুর থেকেও খারাপ র্যাঙ্কিং এ আছে।
মানিক আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত সেখান থেকে কেটে পড়ল। এর চেয়ে বেশি অপমান আর কান সহ্য করতে পারবে না। মানিক চলে যেতেই ওরা তিনজন হেসে উঠল। হাসি থামিয়ে তুবা কটমট দৃষ্টিতে ওদের দুজনের দিকে তাকিয়ে বলল, কাল বরাবর একটা থাপ্পড় মারতে পারিসনি? আমার মেহনত মেহনত করছিলে কেন? তোদেরকে এজন্যই রাইমা খালামণি ক্যারাটে শিখিয়েছিল? আহাম্মকের দল। নীর আর শেহনাজ লজ্জিত ভঙ্গিতে বলল, আর একটু সাহস জোগাড় করার পর প্রয়োগ করা শুরু করব। তুবা কিছুক্ষণ শান্ত চোখে ওদের দিকে তাকিয়ে থেকে বলল, ঠিক আছে, মাফ করলাম। চল আইসক্রিম খাওয়াই তোদের। আয়েশা আপু তো ছাত্রকে পড়াতে গেছে, আমি না হয় তোদের একটু শিক্ষা দেওয়াই। ওরা তিনজন চলে গেল। ওরা চলে যেতেই দূর থেকে একটা গাড়ি নজরে আসলো। স্বাধীন নিজের চশমা ঠিক করে মুচকি হেসে বলল, লাথিটা ও বাবা গো। বীর মনোযোগ দিয়ে কিছু ম্যাথ সলভ করছে আর আয়েশা গালে হাত দিয়ে সেটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। বারিশ কিছুক্ষণ আগে ড্রয়িং রুমে এসেছে। বর্তমানে ও কিচেনে গিয়ে কফি মেকারে কফি বানাচ্ছে। আয়েশা বীরের খাতা থেকে চোখ সরিয়ে আশেপাশে দেখতে লাগলো। বর্ষা খুব সুন্দর করে নিজের সংসারটা সাজিয়ে রেখেছে। তা দেখে আয়েশার বেশ ভালো লাগলো। হঠাৎ একজোড়া নতুন জুতোর দিকে চোখ যেতে আয়েশা বলে উঠল, ওগুলো কার জুতা বাছা? বীর ম্যাথ করা থামিয়ে উচ্ছ্বসিত হয়ে বলল, আমার আমার বেশ সুন্দর তো, কিন্তু ওগুলো এখনো প্যাকেটে গুছিয়ে রেখেছো কেন? গতকালকেও তো এখানেই রাখা দেখেছিলাম। তুমি কি জুতোগুলো পুরাতন হওয়ার ভয়ে পড়ছো না নাকি বাছা? তেমনটা না আসু। বীর আটকে গেল। কেউ একজন ওকে এই নামে ডাকতে কড়াভাবে নিষেধ করেছিল। হুমকি দিয়েছিল দ্বিতীয়বার এই নামে ডাকলে পাছা লাল করে দেবে। বীরকে থামতে দেখে আয়েশা কপাল কুঁচকে বলল, কি? বীর নিজেকে সামলে নিয়ে বলল, আসলে শপের আঙ্কেলটা বলছিল নতুন জুতো প্রথম 2 দিন পরলে একটু ব্যথা লাগবে, তারপরে আর লাগবে না। তাই ভেবে রেখেছি 2 দিন পর জুতোটা পরবো, তাহলে আর ব্যথাই পাবো না আমি। আয়েশা আহাম্মক হয়ে গেল। একে কি করে বোঝাবে যে জুতোটা 2 দিন পর পরুক আর 1 মাস পর পরুক, তবুও প্রথম প্রথম একটু ব্যথা লাগবেই। বারিশ কফি খেতে খেতে ড্রয়িং রুমে আসতে আসতে বলল, যেমন টিচারের বুদ্ধি তেমন তার ছাত্রের বুদ্ধি। আয়েশাও তৎক্ষণাৎ বলে উঠল, যেমন টিচারের বুদ্ধি তেমন তার ছাত্রীর বুদ্ধি। প্রগাঢ় নীরবতা বিরাজমান। বেশ কিছুক্ষণ আগেই তুবা আর স্বাধীনের প্রফেশনাল কথাবার্তা বলা শেষ হয়েছে। আজ অন্য দিনের তুলনায় একটু বেশি সময় নিয়ে কাউন্সেলিং করেছে স্বাধীন। বর্তমানে দুজনে চুপচাপ বসে আছে। বারবার একে অপরের দিকে তাকিয়ে শুকনো হাসি হাসছে ওরা, কিন্তু কেউ কিছু বলছে না। তুবা বাড়ি থেকে ঠিক করে এসেছে আজ স্বাধীনকে ইনিয়ে বিনিয়ে নিজের মনের কথা বলবে। যদি পজিটিভ ইঙ্গিত পায় তাহলে সোজা বাবাকে গিয়ে কথাটা বলবে, কেননা তানজিদের সামনে ও বিব্রতিতে পড়তে চায় না। যদি স্বাধীন রিজেক্ট করে দেয় তাহলে তানজিদের মাথা কাটা যাবে, যেটা তুবা কখনো চায় না। তাই এই সিদ্ধান্ত কিন্তু মনে মনে ঠিক করে রাখা। একটা কথাও তুবা বলতে পারছে না। অবশেষে কিছুটা সাহস সঞ্চার করে তুবা গলা খাকারি দিয়ে কিছু বলতে যাবে, তার আগেই স্বাধীন বসা থেকে উঠে বলল, চলুন আপনাকে 1 কাপ কফি খাওয়াই। কথা বলতে বলতে নিশ্চয়ই গলা শুকিয়ে গেছে। তুবা মাথা কাত করে সাই জানালো। দুজনে স্বাধীনের চেম্বার থেকে বেরিয়ে পাশের একটা কফি শপে চলে গেল। শপে প্রবেশ করতেই শপের ম্যানেজার বলে উঠল, আসসালামু আলাইকুম স্যার অ্যান্ড ম্যাম। স্বাধীন আর তুবা সালামের জবাব দিয়ে ভেতরে প্রবেশ করলো। ম্যানেজার ওদের একটা টেবিলে বসিয়ে দিয়ে একজন ওয়েটারকে ডাকলো। ওয়েটারটা আসতেই ম্যানেজারটা আন্তরিক হেসে বলল, আপনাদের অর্ডার দিন। বাই দ্য ওয়ে, ইউ আর লাভলি কাপল, নাইস চয়েস স্যার। ওনার কথা শুনে তুবা আর স্বাধীন কেসে উঠল। ম্যানেজার কথাটা বলার পরই চলে গিয়েছে, তাই ওদের অবস্থা প্রত্যক্ষ করলো না। তুবা আর স্বাধীন বিব্রতিতে পড়ে গেল। ওয়েটারটা তাড়া দিতেই স্বাধীন গলা খাকারি দিয়ে নিজেকে সামলে ছোট্ট করে বলল, 2 কফি প্লিজ। ওয়েটারটা চলে যেতেই দুজনে মাথা নিচু করে বসে থাকলো। এখনো অস্বস্তি কাটেনি ওদের। কিছুক্ষণ পর স্বাধীন গলা খাকারি দিয়ে অত্যন্ত স্বাভাবিক কণ্ঠে বলল, উই লুক গুড টুগেদার। তুবা চকিতে মাথা তুলে অবাক কণ্ঠে বলল, হ্যাঁ? বললাম আমাদের একসাথে দারুণ লাগে, তাই বলছি সারা জীবন আমাদের একসাথে থাকা উচিত।
সবাই যেন আমাদের একসাথে দেখে মুগ্ধ হয়ে যায়। ওকে, এর বেশি কোনো দরকার নেই। শুধু মানুষের থেকে এত সুন্দর কমপ্লিমেন্ট শোনার জন্য আমাদের একসাথে থাকা উচিত। তুবার চোয়াল ঝুলে গেল। টিটকারি মেরে বলে উঠল, আপনি কি আমাকে ইনডিরেক্টলি বিয়ের প্রস্তাব দিলেন? না তো, একদম না। আমি ডিরেক্টলি তো দিলাম। এটাকে ডিরেক্টলি প্রস্তাব দেওয়া বলে? এভাবে কেউ বিয়ের প্রস্তাব দিতে পারে আমার জানাই ছিল না। জেনে তো গেলেন, এখন বলুন আপনার মত কি? এবার লজ্জারা এসে তুবাকে জেকে ধরল। আড়ষ্টতায় চোখ মুখ ছেয়ে গেল, গলায় এসে কথাগুলো সব আটকে গেল। বেশ কিছু সময় পেরিয়ে যাওয়ার পরেও যখন জবাব পেল না, তখন স্বাধীন স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, বুঝেছি, আপনি রাজি না, সমস্যা নেই। তুবা তৎক্ষণাৎ বলে উঠল, কে বলেছে আমি রাজি না? তার মানে আপনি রাজি? সেটাই বা কখন বললাম? এবার স্বাধীন দ্বিধান্বিত হয়ে গেল। ভুরুকুচকে বলতে লাগলো, এই দুটোর মাঝেও কোনো উত্তর আছে জানা ছিল না তো। অনেক কিছুই জানবেন। তার আগে এটা বলুন তো, আপনার আমাকে পছন্দ করার কারণ কি? আমি তো চশমা পরি না। স্বাধীন সামান্য হেসে উঠে বলল, চশমা পরা মেয়েগুলো আমার বোন। আমি কি একবারও বলেছি চশমা পরা মানুষকে আমার কাছে বউয়ের মতো লাগে? চশমা পরা মানুষগুলোকে জাস্ট আত্মীয় মনে হয়, বউ না। আত্মীয় আর বউয়ের মধ্যে পার্থক্য কোথায়? আত্মীয় হচ্ছে বিরিয়ানির মতো, যাদের দেখা রোজ পাওয়া যায় না। আর বউ হলো ভাতের মতো, যাকে ছাড়া একদিনও থাকা সম্ভব না। তুবা আহাম্মক হয়ে গেল স্বাধীনের লজিক শুনে। মিনিংটা সুন্দর, কিন্তু উপমাগুলো আজব। অবশ্য সাইকিয়াট্রিস্টের কাছে এর চেয়ে বেশি আর কি বা আশা করা যায়। তুবাকে অন্যমনস্কে দেখে স্বাধীনর সামনে চুটকি বাজিয়ে বলল, এই যে ম্যাডাম, চুপ না থেকে উত্তর দিন। আই ডোন্ট ওয়ান্ট ইউর সাইলেন্স, আই নিড ইউর আনসার। তুবা লাজুক হেসে বলল, আমিও সুন্দর কমপ্লিমেন্ট শোনার জন্য আপনার সাথে সারা জীবন একসাথে পা মিলিয়ে চলতে রাজি আছি। ওর জবাব শুনে স্বাধীন মাথা চুলকে মুচকি হাসল। ক্ষণকাল দুজনেই লাজুক হাসতে ব্যস্ত হয়ে পড়ল। অতঃপর লাজুক হাসি বজায় রেখেই তুবা বলে উঠল, আমার বাবার না আপনাকে অনেক পছন্দ হয়েছে। স্বাধীন লাজুক মুখটা গম্ভীর করে বলে উঠল, আপনার বাবাকে বলে দেবেন, উনি আমাকে যতই পছন্দ করুক না কেন, বিয়ে কিন্তু আমি আপনাকেই করব। তুবা জোরে হেসে উঠে বলল, আপনি আসলেই পাগল। তুবার হাসির ঝংকার স্বাধীনের কানে সুরেলা গলার কোকিলের গানের ন্যায় মনে হলো। মুগ্ধ হয়ে সামনের হাস্যোজ্জ্বল রমণীটির দিকে তাকিয়ে থাকলো। তুবা নেই, তাই আয়েশা অসহায়ের মতো একা একা ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ একটা গাছের নিচে সাভাসকে বসে থাকতে দেখে আয়েশার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। কারণ এমন বোরিংভাবে সময় কাটানোর চেয়ে সাভাসের সাথে ঝগড়া করে সময় কাটানো ঢের ভালো। যেই ভাবা সেই কাজ। লাফাতে লাফাতে চলে গেল ভাইয়ের কাছে। গিয়েই সাভাসের মাথায় একটা গাঁট্টা মেরে বলল, কিরে, কি করছিস এখানে? সাভাস ভুরুকুচকোর দিকে তাকিয়ে বলল, ভাবলাম ক্যাম্পাসটা জঙ্গল দিয়ে ভরে গেছে, তাই একটু ঘাস কাটে। এতক্ষণে ঘাসই কাটতেছিলাম, তুই কাটবি? আয়েশা মুখ ভেঙচি কেটে বলল, কমেডি কমেডি কমেডি, দারুণ ব্রো। সাভাস অন্যদিকে দৃষ্টিপাত দিল। আয়েশাও এক সেকেন্ড চুপ থেকে বলে উঠল, তখন ক্লাস থেকে রেগে বেরিয়ে গেল কেন? সাভাস দাঁতে দাঁত চেপে বলল, আমার পাশে বসে মেয়েটা এত ডিস্টার্ব করছিল যে আর সহ্য করতে পারেনি। ওই মেয়ে পারলে আমার কোল উঠে যায়, এমন অবস্থা। আয়েশা জোরে হাসতে হাসতে বলল, কালাচাঁদকেও মেয়েরা লাইন মারে তাহলে? আহারে, মেয়েগুলোর টেস্ট এত নিচে নেমে গেছে। এই পৃথিবীর সবচেয়ে জঘন্য টেস্ট করা হবে জানিস? আয়েশা অত্যন্ত কৌতূহল নিয়ে বলল, কার? সাভাস কাট গলায় বলল, তোর স্বামীর। আয়েশা সাভাসকে মারতে মারতে বলল, বেয়াদব বেয়াদব বেয়াদব, তুই বেয়াদব। সাভাস আয়েশার হাত দুটো ঝাটকা দিয়ে সরিয়ে দিয়ে বলল, থ্যাঙ্কস। দুজনে আবার চুপ হয়ে গেল। সাভাস নিজের সবচেয়ে পছন্দের জিনিস বাদাম খাচ্ছে একের পর এক। তা দেখে আয়েশার লোভ লাগলো। আসলে বাদাম ওর পছন্দ না, কিন্তু সাভাসকে খেতে দেখলে ওর সব সময় লোভ লাগে। কি আজব! অনেকক্ষণ চেষ্টা করার পরেও যখন লোভ সামলাতে পারলো না, তখন আয়েশা অত্যন্ত মিষ্টি স্বরে বলতে লাগলো, সাবাস, আয় সাবাস, ভাইয়া শুনছো? সাভাস বাদাম খেতে খেতেই বলল, ঢং করে লাভ নেই, বাদাম আমি দিব না তোকে। আয়েশা এবার অনুরোধ করে বলতে লাগলো, দে না একটু, ভাই আমার দে। না, দিব না। অনুরোধ করে লাভ না হওয়ায়
আয়েশা এবার ওর টি শার্ট খামচে ধরে বলল, হ্যাঁ সাবাসের বাচ্চা, বাদাম দে, দে বলছি বাদাম। সাভাস বিরক্তিতে চকারান্ত উচ্চারণ করে বলল, শর্ত বল, নাটক করিস না। অনেকক্ষণ ধস্তাধস্তি করার পরেও যখন লাভ হলো না, তখন আয়েশা বুকে দুহাত গুজে গাছের সাথে হেলান দিয়ে রাগী মুখে বসে থাকলো। আর চোখে সেটা লক্ষ্য করে সাভাস ওর মুখের সামনে বাদাম ধরে বলল, নে খা। আয়েশা রাগ দেখিয়ে বলল, না খাবো না আমি। সাভাস এবার অনুরোধ করে বলায় আয়েশা হা করলো, কিন্তু সাভাস সেটা ওকে না দিয়ে নিজে খেয়ে নিয়ে হাসতে লাগলো। আয়েশা কটমট দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকলো। সাভাস আবার ওর সামনে বাদাম ধরলো, আবারও আয়েশা আপত্তি করলো, আর আবারও খেতে ধরলে সাভাস ওকে ধোকা দিল। এভাবে পর পর 3 বার করার পর আয়েশা প্রচন্ড রেগে গিয়ে কেঁদে ফেলল। এতক্ষণ সাভাস হাসছিল। বোনকে কাঁদতে দেখে ও হাসি থামিয়ে ওর রাগ ভাঙাতে লাগলো। অবশেষে রাগ ভাঙিয়ে সাভাস নিজ হাতে বোনকে বাদামের খোসা ছাড়িয়ে একটা একটা করে খাইয়ে দিতে লাগলো। হঠাৎ দূর থেকে কিছু পড়ার শব্দ হলো। দুজনে চকিতে সেদিকে তাকিয়ে কিছু দেখতে না পেয়ে পুনরায় খুনসুটি করতে করতে বাদাম খেতে লাগলো। বীর বাংলা লেখা কমপ্লিট করবে, হঠাৎ আয়েশার দিকে তাকিয়ে বিজ্ঞের মতো বলতে লাগলো, এই যে শোনো, তুমি ভার্সিটিতে কারোর সাথে প্রেম করো না, ঠিক আছে, প্রেম করা ভালো না, বিশেষ করে যেসব ছেলে তোমাকে কাঁদায় সেসব ছেলের সাথে মোটেও তো না। আয়েশার ভুরু কুঁচকে গেল, সাথে ছোট বাচ্চার মুখে এমন কথা শুনে প্রচন্ড হাসিও পেল। বহু কষ্টে হাসি আটকে গলা খাকারি দিয়ে বলল, বাছা এসব কথা তুমি বেশি করে মাথায় রাখবে, ঠিক আছে? কোনো মেয়ের সাথে আমি যেন তোমাকে না দেখি, নাইলে ছাগলের পিঠে চড়িয়ে সারা এলাকা ঘোরাবো। বীর লাজুক হাসলো। আয়েশার মুখে ওসব কথা শুনে লজ্জা পেয়েছে বেচারা। হঠাৎ কারো শিখিয়ে দেওয়া কিছু লাইন মনে পড়তেই ও বলে উঠল, আমি জানি, কিন্তু তুমি প্রেম করবে না বলে দিলাম। খবর না বাছা, প্রেম আমার পছন্দ না। বারিশ এতক্ষণ কফি খাচ্ছিল। আয়েশার শেষোক্ত কথাটা শুনে সশব্দে কফির মগটা মিনি টেবিলে রেখে গটগট পায়ে ভেতরে চলে গেল। আয়েশা হতভম্ব হয়ে বারিশের প্রস্থান দেখল। ও সর্বদাই বারিশকে ইগনোর করে, এখানে এসেও এমন আচরণ করে যেন বারিশ ওর সামনে নেই, কারণ এমন ছেলে ওর একদম পছন্দ না। তার উপর বারিশের এই কাঠখোট্টা আচরণগুলো ওকে আরো বিরক্তি এনে দিচ্ছে লোকটার প্রতি। আয়েশা বীরকে একটা ম্যাথ বুঝিয়ে দিচ্ছিল, তখনই বারিশ ওর সামনে মাঝারি সাইজের একটা গামলা এনে রাখলো। আয়েশা দেখলো গামলাটা বাদাম দিয়ে ভরা। তা দেখে আয়েশা ভুরুকুচকে বলল, এসব কি? বাদাম চেনো না তুমি? বারিশের কাট কাট গলার জবাব। আয়েশা একটু সময় নিয়ে বলল, জানি, কিন্তু এখানে কেন? বারিশ ইশারা করতেই বীর বলতে লাগলো, আজ আমাকে পড়ানোর 1 মাস পূর্ণ হবে, তাই তোমাকে এক বসাতেই সব বাদাম খেতে হবে, একটা অবশিষ্ট রাখা যাবে না, এটা আমাদের বাড়ির নিয়ম। আয়েশার চোখগুলো রসগোল্লার মতো বড় হয়ে গেল। বিড়বিড় করে বলতে লাগলো, এত বাদাম তো একসাথে সাবাসই খেতে পারবে না, সেখানে আমি কোন ক্ষেতের মূলা? এতে তো হাতুনানির স্বজন হারানোর বেদনার কাহিনী শোনা ঢের ভালো। সেই দুপুর থেকে তুবা অস্থিরতায় সারা রুমময় পায়চারি করতেছে আর বারবার ব্যালকনিতে গিয়ে রাস্তার দিকে তাকাচ্ছে। আজ যে ওর জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা দিন। এখনো পর্যন্ত 100 বার ফোন দেওয়া কমপ্লিট করেছে তুবা। আবার সাইকো নামে সেভ করা নাম্বারে ডায়াল করলো। 2 বার রিং পড়তেই স্বাধীন ফোন রিসিভ করলো। তুবা তৎক্ষণাৎ বলে উঠল, কোথায় আপনি? কত দূরে এসেছেন? আমি গোসল করছি, আসতে দেরি হবে। কি? আপনি না 1 ঘন্টা আগেও ফোন দিয়ে বললেন গোসল করছেন, এখনো হয়নি? সত্যি করে বলুন তো, কয় মাস থেকে আপনি গোসল করেন না? প্রতিদিন করি, কিন্তু রোজ রোজ তো আর বিয়ের প্রস্তাব নিয়ে যাই না, তাই সময় নিয়ে গোসল করছি আজ। অপেক্ষা করো না, আমার আসতে দেরি হবে। তুবা ফোন কেটে বিরক্তিতে চকারান্ত উচ্চারণ করলো। মেজাজ খারাপ হচ্ছে ওর। এতক্ষণে এসে বিয়ে ঠিকঠাক করে যাওয়ার কথা, আর এই রূপবান নাকি এখনো গোসল করছে, যত সব। এমন সময় কলিং বেল বেজে উঠল। তুবা ড্রয়িং রুমে থাকায় নিজে গিয়ে দরজা খুলে দিল। দরজা খোলার সাথেই ওর চক্ষু চড়কগাছ হয়ে গেল সামনের মানুষগুলোকে দেখে। স্বাধীন নিজের বাবা মাকে নিয়ে হাস্যোজ্জ্বল মুখে ওর দিকে তাকিয়ে আছে। তুবা নিজের হতভম্ব ভাব কাটিয়ে সবাইকে উদ্দেশ্য করে সালাম দিল। শায়লা খাতুন আর মুজাহিদ মুত্তাকি মুস্কি হেসে সালামের জবাব দিয়ে ভিতরে প্রবেশ করলেন।
ওনারা সামনের দিকে এগোতেই তুবা গলা নিচু করে স্বাধীনকে দাঁতে দাঁত চেপে বলল, আপনি নাকি গোসল করছেন? তা কবে থেকে গাড়িতে গোসল করা শুরু করেছেন? জবে থেকে কেউ একজন মিনিটে ফোন দিয়ে একই প্রশ্ন করে আমার মগজ আউলা জাউলা করে দিচ্ছে, ঠিক তবে থেকে। তুবা মুখ ভেঙচি কাটল। স্বাধীন সেটা পাত্তা না দিয়ে নিজের মা বাবার দিকে চলে গেল। কারো আগমনের অস্তিত্ব টের পেতেই তানজিদ আর রাইসার ড্রয়িং রুমে চলে আসলো। অমায়িক হাসি দিয়ে স্বাধীনের বাবা মাকে উষ্ণ অভ্যর্থনা জানালো। তুবা একটু দূরে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। স্বাধীনের কথা ও কালকেই তানজিদ আর রাইসাকে বলে দিয়েছে। রাইসা টুকটাক নাস্তা তৈরি করে রেখেছিল, সেগুলো ওনাদের সামনে দিয়ে স্বাভাবিকভাবে কথাবার্তা এগোতে লাগলো। শায়লা খাতুন বলে উঠলেন, আমাদের একটাই ছেলে, তাই ছেলে নিজে থেকে কিছু চাইলে কখনোই সেটা উপেক্ষা করতে পারি না। কাল এসে হঠাৎ বলছে ওর নাকি আপনার মেয়েকে পছন্দ, বিয়ে করতে চায়। কোনো কিছু না ভেবেই হ্যাঁ করে দিয়েছি, কারণ আমার ছেলের পছন্দ সবসময় ইউনিকই হয়। স্ত্রীর কথা টেনে নিয়ে মুজাহিদ মুত্তাকি বললেন, আপনার মেয়েকে দেখে সেটা নিশ্চিত হয়ে গেলাম। বড়ই মিষ্টি দেখতে আপনার মেয়ে। আমি কথা ঘোরাতে পছন্দ করি না, তাই সরাসরি বলছি, আপনি কি রাজি আছেন আমাদের প্রস্তাবে? তানজিদ বড় করে শ্বাস নিয়ে বলতে লাগলো, নিঃসন্দেহে স্বাধীন অত্যন্ত ভালো একটা ছেলে, যে কেউ ওর সাথে নিজের মেয়ের বিয়ে দিতে চাইবে। আমিও তার ব্যতিক্রম নই, কিন্তু একটা কথা আপনাদের শুরুতেই বলে দেওয়া উচিত, আমি চাই না এর জন্য আমার মেয়ের ভবিষ্যতে কোনো খোঁটার সম্মুখীন হোক। তানজিদকে থামিয়ে দিয়ে শায়লা খাতুন বললেন, তোবার পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, এই তো সমস্যা, তাই না? তাহলে বলছি শুনুন, আমরা সব কিছু জেনেই প্রস্তুতি নিয়ে এসেছি। আমাদের কোনো সমস্যা নেই, বরং এটাই তো হওয়া উচিত। স্বাধীনের তোবার জন্য পারফেক্ট। ওকে সামলানোর জন্য একজন সাইকো আর্টিস্টই দরকার, কি বলেন? তানজিদ আর রাইসার বুক থেকে মনে হয় পাথর নেমে গেল। অমায়িক হাসি দিয়ে বলল, জি। তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করা যাক। রাইসা বলে উঠল, আমরা আপনাদের ফোন করে তারিখ বলে দিব। আসলে আমাদের নিকট মানুষগুলোর সাথে কথা বলে দিন তারিখ করতে চাচ্ছি। ওরা কিছু সঙ্গত কারণে আজকে আসতে পারেনি, কিছু মনে করবেন না প্লিজ। আরে কোনো সমস্যা নেই। আরো কিছু বিয়ে সংক্রান্ত আলাপ আলোচনা করতে লাগলো বড়রা। তুলি বেগমও এসে যোগ দিয়েছেন নিজের নাতনির বিয়ের আলাপে। অন্যদিকে স্বাধীন সকলের অগোচরে তুবাকে চোখ মেরে মুচকি হাসল। তুবা লজ্জায় লাল হয়ে আর ভুলেও স্বাধীনের দিকে তাকালো না। ব্যাটা সেদিনের কনফেকশনের পর থেকেই তুমি বলা শুরু করে দিয়েছে। বিয়ের পর না জানি কি শুরু করে। সেদিন মনের বিরুদ্ধে গিয়ে বারিশের ভয়ে টপা বাদাম খাওয়ার কারণে আয়েশার মারাত্মক পেটের অসুখ হয়েছে। অন্যরা তো বারবার যায় আর আসে, কিন্তু আয়েশা বাথরুমেই থাকে বলতে গেলে। 2 দিনে ওর চেহারার অবস্থা চুপসে যাওয়া বাদামের মতো হয়েছে। এখন মোটামুটি সুস্থ হয়েছে ও, কেননা সাজিদ নিজের মেয়ের জন্য বেস্ট ডাক্তারের পরামর্শে কার্যকরী ওষুধ এনেছিল। বেশ চিন্তিত হয়ে পড়েছিল মেয়ের হঠাৎ অসুস্থতায়। আয়েশা নিজের রুমে শুয়ে আছে। 2 দিন থেকে না ভার্সিটিতে যায় আর না বীরকে পড়াতে যায়। সবচেয়ে খারাপ তো ওর এটা ভেবে লাগছে যে তুবার এই গুরুত্বপূর্ণ একটা দিনে ও পাশে থাকতে পারল না। সাভাস দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। ওর অভ্যাস মতো বাদাম খাচ্ছে। আয়েশার ফ্যাকাশে মুখটার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, কি রাইসো, বাদাম খাবে? আয়, আমি নিজ হাতে তোকে খাইয়ে দিচ্ছি। আয়েশা চোখ মুখ কুঁচকে বলল, আমার সামনে বাদামের নাম উল্লেখ করলে আমি তোর গায়ে বমি করে দেবো সাবাসু, সাবধান থাক আমার থেকে। সাভাস ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আমার ভালোই হলো, বাড়ির স্যারকে একটা থ্যাঙ্কস দিতেই হয় যে তুই আমার বাদামের দিকে সবসময় কোন নজর দিতে। সে তুই ভুলেও জীবন আর বাদাম খাবি কিনা সন্দেহ। শুধু থ্যাঙ্কস কেন, কোলে নিয়ে চুমু খা তোর বাড়ির স্যারকে। খাটাস একটা লোক, মাঝে মাঝে মনে হয় নদীতে নিয়ে গিয়ে চুবানি দিই। সরবা, আই এম নট ইন্টারেস্টেড ইন ইউর বাচ্চা। টানা 3 দিন পর আয়েশা ভার্সিটিতে আসলো। চোখ মুখ শুকিয়ে একটুখানি হয়ে গেছে ওর। তুবা ওর অবস্থা দেখে বলতে লাগলো, ইস রে, বাড়ির স্যার তোকে বাদাম ফোপে দান করে দিল। আয়েশা দাঁতে দাঁত চেপে বলল, ওটা না মুখে আনবি না। তুবা হেসে ফেলল। এমন সময় ওর ফোন বেজে উঠল।
ফোনের স্ক্রিনে জলজল করতে থাকা নামটা দেখতেই তুবার গাল লাল হয়ে গেল। তা দেখে আয়েশা টিটকারি মেরে বলে উঠল, বান্দরের পাছার মতো লাল হতে হবে না, যা গিয়ে ফুসফুস করে প্রেমালাপ কর। তুবা চোখ পাকিয়ে এক পলক আয়েশার দিকে তাকিয়ে ফাঁকা জায়গায় চলে গেল। আয়েশাও নিজের ক্লাসের দিকে চলে গেল। তুবা ফোন রিসিভ করে সালাম দিল। স্বাধীন সালামের জবাব দিয়ে বলল, ভার্সিটিতে কারো পিঠে লাথি টাথি মারছো নাকি হিসাব নিচ্ছ? ডিস্টার্ব করলাম মনে হচ্ছে। কেন বলুন তো? এইগুলো তো তোমার কাজ, তাই বললাম। তো আপনি আবার কোনো চশমাওয়ালির সাথে বোন পাতাননি তো? দেখুন, এসব কিন্তু মানবো না। ছেলেদের সাথে সম্পর্ক গড়ে তুলুন, সমস্যা নেই। দরকার পড়লে ওদের কোলে নিয়ে বসে থাকুন, তবুও সমস্যা নেই। কিন্তু কোনো মেয়ে না। আমি এতগুলো ননদ সামলাতে পারবো না বলে দিলাম। আচ্ছা, বানাবো না, কিন্তু আই হ্যাভ এ কন্ডিশন। কি? আমাকে নিয়ে তোমার অনুভূতি বলো। স্বাধীন কি শুনতে চাচ্ছে তুবা বুঝতে পেরেছে, কিন্তু ঠোঁট টিপে হেসেও বলে উঠল, আমাদের একসাথে দারুণ মানায়, এর চেয়ে বড় অনুভূতি আর নেই। এই না 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 না, এটা না, অন্যটা বলো। তুবা না জানার ভান করে বলল, কোনটা? আরে ওইটা। আরে কোনটা? আরে ওই যে ওটা। আরে ওই যে কোনটা? স্বাধীন বুঝে গেল তুবা ইচ্ছা করে মজা করছে, তাই দাঁতে দাঁত চেপে বলল, আমার পাশে শুধু একটা না, দুইটা বউ মানায় সেইটা। বলে স্বাধীন ফোন কেটে দিল। তুবা আহাম্মক হয়ে কানে ফোন নিয়ে দাঁড়িয়ে থাকলো। পর মুহূর্তে মুখটা গম্ভীর হয়ে গেল ওর। কাট কাট গলায় বলল, ব্যাটা খুব শখ, তাই না? এই হিসাব পরকালে গিয়ে নেব। বারিশ ক্লাসে ঢুকেই এক পলক আয়েশার দিকে তাকালো। অতঃপর স্বাভাবিকভাবে ক্লাস নিতে শুরু করলো। ক্লাস চলাকালীন সাভাস আয়েশার মাথায় হুট করে গাঁটটা মারলো, কারণ ও অন্যমনস্ক হয়ে বসেছিল। আজ দুজনে পাশাপাশি বসেছে। হঠাৎ মাথায় আঘাত পেয়ে আয়েশার মেজাজ খারাপ হয়ে গেল। রেগে গিয়ে সাভাসের গাল টেনে ধরলো। বারিশ অত্যন্ত বিচক্ষণ, তাই ওর নজর এড়ালো না বিষয়টা। ওর মুখটা কাঠিন্যতায় ছেয়ে গেল। অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলে উঠল, আয়েশা, স্ট্যান্ড আপ। বারিশের কণ্ঠটা এতই ভয়ঙ্কর শোনালো যে আয়েশা কেঁপে উঠল। কম্পিত কণ্ঠে বলে উঠল, জি স্যার। তোমাকে ঠিক কি বললে তুমি লজ্জিত হবে। আই থিঙ্ক মেয়েদের অনেক হায়া, কিন্তু তুমি এতটা বেহায়া হতে পারো আমি ভাবতেই পারিনি। এই কাল তোমার মা বাবাকে ডেকে আনবে। তোমার এসব আচরণ আমি আর মেনে নেব না। তোমার কোনো কোয়ালিটি ভালো দেখিনি আমি। পড়াশোনায় ডাব্বা, কোনো ম্যানার্স নেই, সবসময় ক্লাসে অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি করতে ওস্তাদ। স্টুপিড মেয়ে। আয়েশার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। ভীষণ লজ্জা লাগছে ওর পুরো ক্লাসের সামনে এভাবে অপমানিত হয়ে। সাভাস বোনের কান্না সহ্য করতে না পেরে বসা থেকে উঠে বলল, স্যার, ওর কোনো দোষ নেই। আমি ওকে ডিস্টার্ব করছিলাম, তাই এমন করছিল, নয়তো ওর মনোযোগ পড়ার দিকে ছিল। বারিশের মুখটা আরো কাঠিন্যতায় ছেয়ে গেল। ক্ষণকাল এক দৃষ্টিতে ওদের দুজনের দিকে তাকিয়ে থেকে বলল, ওকে ফাইন, তাহলে আমার সাথে ক্লাসের পর দেখা করো। তোমার জন্য আমার স্পেশাল শাস্তি তৈরি আছে। আয়েশা চকিতে বারিশের দিকে তাকিয়ে বলল, নো স্যার, ওকে শাস্তি দিবেন না, আমাকে শাস্তি দিন। আমি আসলে খুব খারাপ স্টুডেন্ট, আমার নিজেকে শোধরানো উচিত, তাই শাস্তিটা আমারই প্রাপ্য, ওর না। ও অনেক ভালো স্টুডেন্ট। সাভাস কাট কাট গলায় বলল, চুপ, স্যার আমাকে শাস্তি দিতে চেয়েছে, ওকে? আয়েশা ক্রন্দনরত চোখে ভাইয়ের দিকে তাকালো। সাভাস চোখের ইশারায় ওকে শান্ত থাকতে বলল। বারিশ ওদের দিকে তাকিয়ে থেকে কর্কশ কণ্ঠে বলে উঠল, আমার সাথে আসো সাভাস। সাভাস বাধ্য ছেলের মতো বারিশের পিছন পিছন চলে গেল। আয়েশা বেঞ্চে বসে নিশ্চুপ কাঁদতে লাগলো। হঠাৎ পাশের একটা মেয়ের কথা শুনে ওর কান্না থেমে গেল। আমার এক জামাই আরেক জামাইকে শাস্তি দিতে নিয়ে গেল রে। আমি আধা বিধবা হতে চাই না, আমার দুটোকেই লাগবে। আয়েশা আহাম্মক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, ব্যাদ্যব মেয়ে, ওই অ্যানাকন্ডা সাপের প্রতি নজর দিবি ঠিক, কিন্তু আমার বাল বলা ভাইয়ের দিকে কোন সাহসে নজর দিস, তাও আবার সতীন রূপে। ঘড়ির কাঁটা 7টা ছুঁই ছুঁই। আয়েশা ভার্সিটির করিডোরে বসে অস্থিরতায় আঙুল ফোটাচ্ছে। সাভাস এখনো বারিশের শাস্তি থেকে অব্যাহতি পায়নি। তুষারও বোনের পাশে বসে আছে। তুবা এসবের কিছু জানে না, কারণ ওর আগেই ক্লাস শেষ হয়ে গিয়েছিল। আজকে তুষার বাড়িতে ফোন করে বলে গিয়েছে ওদের আজ ফিরতে দেরি হবে, কিন্তু কি জন্য দেরি হবে সেটা বলেনি। যত সময় গড়াচ্ছে আয়েশার চোখে মুখে তত বেশি চিন্তারা এসে হানা দিচ্ছে। কপাল বেয়ে
রীতিমতো ঘাম ছুটে যাচ্ছে ওর। তা দেখে তুষার শান্ত স্বরে বলল, টেনশন করিস না আপু, ব্যারিস্টার খারাপ কিছু করবেন না এই বিশ্বাস অন্তত রাখতে পারিস। স্যার ততটুকুই শাস্তি দেন যতটুকু আমাদের সহ্য ক্ষমতার মধ্যে পড়ে। তাছাড়াও এসব শাস্তি দেওয়ার ফলে স্টুডেন্টরা শিক্ষাও পায়।